আসসালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী। আমরা ল অফ ইনহেরিটেন্স, মুসলিম ল অফ ইনহেরিটেন্স নিয়ে কথা বলছিলাম। আমরা এর আগে একটা ক্লাস করেছি, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, এবং আমরা আজকে ল অফ ইনহেরিটেন্সের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বের মতবাদ, সেটা নিয়ে আলোচনা করব। আমি আগেই বলেছি যে আইনের যে বইগুলো আছে যেখানে ল অফ ইনহেরিটেন্স শেখানো হয়, সেখানে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন শেষের দিকের একটা চ্যাপ্টারে পড়ানো হয়। কিন্তু আমি এটা ইচ্ছে করে সামনে নিয়ে আসছি এই জন্যেই যে আমরা যখন বাবার অংশ, মায়ের অংশ, অন্যান্য শেয়ারার যারা আছে তাদের অংশ খুব ভালো করে শিখলাম, শিখে শেষে যখন গিয়ে আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন দেখি, তখন দেখি যে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন অ্যাপ্লাই করার পর যেটা বর্তমানে বাংলাদেশে অ্যাপ্লাই হয়, এইভাবেই হিসাব করতে হয়, এইভাবেই কোর্ট কাছারিতে এইভাবেই বিচার সমাধান করতে হয়। যেহেতু ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন অ্যাপ্লাই হয়, তখন আমাদের আগে শিখা যে বিষয়গুলো ছিল, বাবা কত পাবে, মা কত পাবে, বা ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, বা আদৌ একজন নাতি নাতনি পাবে কি পাবে না, এই জিনিসগুলো তখন পুরোপুরি উল্টে যায়। সেজন্য শুরুতেই আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন শিখে নিব, তারপর আমরা দেখব এক একটা জায়গায় কি অংশগুলো আছে। এখানে একটা প্রশ্ন থাকে আজকের লেকচারে, যেটা আমরা মূলত দেখব, যে দাদা বা নানার মৃত্যুতে এতিম নাতি বা নাতনি ওয়ারিশ পাবে কি না। আমি সহজেই বলে নিই যে আমাদের যে মুসলিম ইনহেরিটেন্স ল বা আমাদের যে এই সাকসেশন ল যেটা আছে, উত্তরাধিকার আইন, সেই আইনটা আমরা দেখেছিলাম যে শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট অনুযায়ী 1937 সালের আইন অনুযায়ী সেটা কোরআনিক আইন বা শরিয়া অনুযায়ী পরিচালিত হওয়ার কথা। কিন্তু শরিয়া আইন অনুযায়ী পরিচালিত হতে গেলে এখানে অনেকাংশে এই প্রশ্নগুলো আসে যে দাদা বা নানা যখন মৃত্যুবরণ করবে, সে অবস্থায় নাতি বা নাতনি তাদের মামা বা চাচা, ফুফু বা খালাদের উপস্থিতিতে তারা সম্পত্তি পাবে কি পাবে না। তখন এই শরিয়া আইন অনুযায়ী অনেক আমরা দেখছি যে তারা বঞ্চিত হয়ে যায়, তারা এই সম্পত্তিটা পায় না। তখন এই সমস্যাটা সমাধান করার জন্যই মূলত পরবর্তীতে প্রতিনিধিত্বের মতবাদ, এই প্রশ্নগুলো আসে, এই মতবাদগুলো তৈরি হয়। এই সম্পর্কিত আইনের বিধান আমরা দেখব, এবং প্রতিনিধিত্বের মতবাদে আসলে কি আছে সেই বিষয়গুলো আমরা আজকের লেকচারে আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং এটা আমরা একদম অঙ্ক করে দেখিয়ে দিব যাতে করে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বের মতবাদ বলার আগে যে সমস্যাটার কথা আগেই বললাম, রিয়েলিটি অফ অরফ্যান গ্র্যান্ড চিলড্রেন ইন শরিয়া ল। শরিয়া আইন অনুযায়ী যেহেতু এই একজন মৃত ব্যক্তির, মুসলিম মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের কথা, আর শরীয়তের আইন বা কোরআনিক আইন এই ক্ষেত্রে কি সমস্যাটা সৃষ্টি করেছে। কোরআনিক আইন অনুযায়ী আপনাকে যদি কেউ প্রশ্ন করে, কোরআনিক আইন অনুযায়ী কোনো একজন এতিম নাতি নাতনি তার মামা বা তার খালা বা তার ফুফু বা তার চাচাদের বিদ্যমান থাকা অবস্থায় সে সম্পত্তি পেতে পারে কিনা তার নানার কাছ থেকে বা তার দাদার কাছ থেকে, তখন উত্তর হলো না, সে আসলে সম্পত্তি পায় না সরাসরি। এখন এইটা যখন একটা সমস্যা, সবার কাছে মনে হচ্ছে যে এটা কেমন কথা, একজন নাতি বা নাতনি এই অবস্থায় যদি সম্পত্তি না হয়, তাহলে আর্থিকভাবে এবং সামাজিকভাবে সে অনেক মানবতর একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, এখানে তার সম্পত্তি পাওয়া উচিত ছিল। তাহলে কোরআনে এ ধরনের কোনো প্রেসক্রিপশন নাই, তাহলে এটা কিভাবে সমাধান করা যায়, এটা নিয়ে একটা চেষ্টা চলল। এই সমস্যার সমাধানের জন্য পাকিস্তান পিরিয়ডে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1961 সালে মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স, যেটাকে আমরা সংক্ষেপে MFLO বলে থাকি, এই MFLO তখন ক্রিয়েট করা হয়, এবং MFLOর মাধ্যমে একটা সেকশন সেখানে ইনসার্ট করা হয়, সেকশন 4, যেটা আমরা আজকের লেকচারে দেখব। এই সেকশন 4 এর মাধ্যমে তখন একটা নিয়ম করে দেওয়া হয় যে এতিম নাতি নাতনি তারা তাদের দাদা বা নানার সম্পত্তিতে সে অংশ পাবে, কতটুকু অংশ পাবে, যতটুকু তার বাবা বা তার মা যদি বেঁচে থাকতো তাহলে যতটুকু অংশ পেতে পারতো ততটুকু অংশ তারা পাবে। এটা কে বলল? এটা বলেছে MFLO, মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সালের সেই অধ্যাদেশে এই কথাটা বলা হলো। কিন্তু আমরা সরাসরি কোরআনিক আইনে কিন্তু এই ধরনের কোনো কিছু নাই। তাহলে উত্তর হচ্ছে কোরআনিক আইন অনুযায়ী সে সম্পত্তি পাবে না, এতিম নাতি নাতনি। কিন্তু আমাদের বর্তমানে যে স্ট্যাটিউটরি ল, আমাদের বাংলাদেশে যে প্রয়োগযোগ্য আইন, সেই প্রয়োগযোগ্য আইনে সেখানে কিন্তু সে সম্পত্তি পাবে। কেন? কারণ সেকশন 4 অফ দ্য মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স 1961 has provided in this way. এরপরে হচ্ছে এই যে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে 1961 সালে মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স হয়েছে, এটা তো পাকিস্তান পিরিয়ডের আইন, এটা বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন তো সেটা আমরা অনুসরণ না করলেই পারতাম, তাহলে এটা কেন আমাদের এখানে হলো? এটার ক্ষেত্রে সাধারণ উত্তর হলো, পাকিস্তান পিরিয়ডে এই পূর্ব পাকিস্তানে যতগুলো আইন ছিল, প্রয়োগযোগ্য ছিল, বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর পরবর্তীতে একটা লজ কন্টিনিউয়াস এনফোর্সমেন্ট অর্ডার জারি করা হয়। এই অর্ডারের মাধ্যমে বলা হয় পাকিস্তান পিরিয়ডে যতগুলো আইন ছিল সবগুলোই বাংলাদেশেও প্রযোজ্য হবে, তবে কোনোটাকে বা যেগুলোকে স্পেসিফিক্যালি বাতিল করা হচ্ছে, স্পেসিফিক্যালি রিপিল করা হচ্ছে, সেগুলো ছাড়া।
অর্থাৎ সব আইনই প্রযোজ্য হবে, কোনোটাকে যদি আলাদা করে বাতিল করা হয় তাহলে সেইটা শুধু বাদ যাবে, বাকি সবগুলোই প্রযোজ্য হবে। ঠিক একই কারণে ওই 1961 সালের যে MFLO সেটাও বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগযোগ্য হয়েছে, কারণ এটাকে বাতিল করা হয় নাই। এখন এটা যখন করা হলো সেকশন 4 এর মাধ্যমে, এই একটা মানবেতর সিচুয়েশনকে একটা জাস্টিসের সাথে অ্যাড্রেস করার জন্য যে এই আইনটা করা হলো, এইটা নিয়ে তখন যারা স্কলার ছিলেন তারা দুভাগে বিভক্ত হয়ে গেলেন। তাদের এক পক্ষকে বলা হচ্ছে ট্র্যাডিশনালিস্ট, আরেক পক্ষকে বা আরেকটা গ্রুপকে তাদেরকে বলা হতো মডার্নিস্ট। ট্র্যাডিশনালিস্ট যারা ছিল তাদের বক্তব্যের সারমর্ম এটাই, যেহেতু কোরআনে এই ধরনের কোনো প্রেসক্রিপশন নাই, এইটার মাধ্যমে যদি আমরা এই সমস্যার সমাধান করতে যাই তাহলে কোরআন থেকে বা শরিয়া থেকে এক ধরনের ডেভিয়েশন হয়, সেটা করা যাবে না, বরং ওখানেই থাকতে হবে। ওখানে থেকে কিভাবে সমাধান করা যায় সেই সমাধান দেখতে হবে। আর মডার্নিস্ট যারা ছিল তারা বলছে এটার মাধ্যমে যেহেতু সমস্যার সমাধান হচ্ছে, সুতরাং আমরা এই প্রতিনিধিত্বের মতবাদের মাধ্যমে আমরা এইভাবে এতিম নাতি নাতনিদেরকে আমরা সম্পত্তি দিতে পারি। সেকশন 4 আসলে কি ছিল, এই জিনিসটা আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। কারণ হলো যে আইনের ছাত্রদের মুখস্থ করার ক্ষমতা, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা বিশ্লেষণী ক্ষমতা দুইটাই খুব ভালো থাকতে হয়। এখানে বলা আছে স্পষ্ট করে যে ইন দ্য ইভেন্ট অফ দ্য ডেথ অফ এনি সান অর ডটার অফ দ্য প্রপোজিটাস, প্রপোজিটাস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির সম্পত্তি বন্টন নিয়ে বা যে ব্যক্তির ওয়ারিশ নিয়ে এখন কথা হচ্ছে ওই ব্যক্তি। তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার আগেই তার বা ছেলে বা মেয়ে যদি মারা গিয়ে থাকে, বিফোর দ্য ওপেনিং অফ দ্য সাকসেশন এখনো ওপেন হয় নাই, তখন দ্য চিলড্রেন অফ সাচ সান আর ডটার, ওই যে আগে মারা যাওয়া ছেলে বা মেয়ে তাদের চিলড্রেনরা, ইফ এনি লিভিং যদি থাকে কোনোটা বেঁচে, কখন, যখন অ্যাট দ্য টাইম দ্য সাকসেশন ওপেন্স, যখন এখন সাকসেশনের প্রশ্নটা আসছে, ওয়ারিশ বন্টনের প্রশ্নটা আসছে যখন, তখন যদি তারা বেঁচে থাকে তখন তারা কি করবে, শেল পার স্ট্রাইপস, এখানে তারা গ্রুপ আকারে, পার স্ট্রাইপস কথাটা গুরুত্বপূর্ণ, এটা আপনারা দেখবেন, আমি উদাহরণ দেখাবো কেন গুরুত্বপূর্ণ। শেল পার স্ট্রাইপস রিসিভ এ শেয়ার, তারা একটা অংশ পাবে, ইকুইভ্যালেন্ট টু দ্য শেয়ার, সেই অংশটা কতটুকু হবে, সেটা হবে সমপরিমাণ ওই শেয়ারের যে শেয়ারটা পেতে পারত সাচ সান অর ডটার। ওইটা কোন সান ডটার, ওই যে প্রথমে যে সান বা ডটার বলা হয়েছে পূর্বে মৃত সান ডটার, পূর্বে মৃত সান ডটার যতটুকু রিসিভ করতো, উড হ্যাভ রিসিভড ইফ অ্যালাইভ, যা করতে পারতো, এটা তো কাল্পনিক, কারণ তারা তো নেই, তারা বেঁচে থাকলে যা পেত, অর্থাৎ নাতি নাতনিদেরকে বলা হচ্ছে তোমার বাবার দিক থেকে না হোক বা মেয়ের দিক কি বলে যে মায়ের দিক থেকে হোক, যে নাতি নাতনি হলো তাদেরকে বলা হচ্ছে তোমার বাবা বেঁচে থাকলে যা পেত বা তোমার মা বেঁচে থাকলে যা পেত, সেই অংশটাই তুমি একা বা তোমরা ভাই বোন যদি একাধিক হও তোমরা সবাই মিলে পাবে। এই হচ্ছে মূলত প্রতিনিধিত্বের মতবাদের মূল বক্তব্য। এখন আমরা এটা একটা অঙ্কের মাধ্যমে দেখাই তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে। এই যে হচ্ছে মৃত ব্যক্তি প্রপোজিটাস, সে মারা গেল, সে মারা যাওয়ার আগে তার 3টা সন্তান ছিল। দেখেন এই সান, এই যে সান, এই যে সান, 3জন সান। 3জন সানের মধ্যে আমরা যদি স্বাভাবিকভাবে সম্পত্তি বন্টন করতাম তাহলে 3/1 3/1 3/1 দিয়ে দিতাম, 3জনকে 3 ভাগে ভাগ করে দিয়ে দিতাম। কিন্তু দেখা গেল এই যে ব্যক্তি তার জীবদ্দশায়, পি মানে প্রপোজিটাস, তার জীবদ্দশায় এই ছেলেটা মারা গেল, এই সান পাশে লেখা আছে ডেড, সে মারা গেল, কিন্তু সে মারা যাওয়ার আগে আবার তার একটা ছেলে ছিল, সে রেখে গেল। তাহলে এখন এরপরে যখন এই ব্যক্তি মারা গেল তখন ওয়ারিশ কারা আছে, এই ছেলেটা আছে, ছেলের দিক থেকে এই ছেলে আছে আর এই ছেলে আছে, অর্থাৎ এই নাতি আছে আর 2টা ছেলে আছে। তো কোরআনিক আইন অনুযায়ী কিন্তু এই নাতিটা কোনো সম্পত্তি পাচ্ছিল না, শরিয়া ল অনুযায়ী কোনো সম্পত্তি পাচ্ছিল না। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বলছে যে এই ব্যক্তি মারা যাওয়ার আগে যদি এই ব্যক্তি মারা যায় এবং তার কোনো রেখে যাওয়া সন্তানিতে থাকে, তাহলে এই সন্তানরা, এই নাতি বা নাতনি, এই যে নাতির উদাহরণ এখানে দিয়েছি, নাতনির উদাহরণ, যদি এই ধরনের কাউকে রেখে যায় তাহলে এই যে এখানে দিয়েছি নাতনির উদাহরণ, এই যে ছেলের দিক থেকে একটা মেয়ে রেখে গিয়েছে অর্থাৎ নাতনি রেখে গিয়েছে, তাহলে এই নাতনি বা এই নাতি ততটুকু অংশ পাবে যতটুকু অংশ তার বাবা বা তার মা যাকে সে রিপ্রেজেন্ট করছে সে পেত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই ছেলেটা বেঁচে থাকলে কত পেত, 3/1। সুতরাং এই ছেলের দিক থেকে যে নাতিটা আছে সেও 3/1 অংশ পাচ্ছে। এইখানে এসে দেখা যাচ্ছে যে এই মেয়েটা কোনো সম্পত্তি আসলে পেত না, কিন্তু এখন যেহেতু বাবাকে রিপ্রেজেন্ট করছে, 2টা ছেলে ছিল, 2টা ছেলের মধ্যে এই ছেলে তাহলে বেঁচে থাকলে হাফ পেত, সুতরাং এই নাতনিটাও ছেলের দিক থেকে নাতনি সেও হাফ পাচ্ছে তার এই দাদার সম্পত্তিতে। আবার এখানে দেখেন পার স্ট্রাইপস একটা কথা ছিল, শেল পার স্ট্রাইপ রিসিভ এ শেয়ার ইকুইভ্যালেন্ট টু দ্য শেয়ার হুইচ সান অর ডটার উড হ্যাভ রিসিভড ইফ অ্যালাইভ, যে কথাটা ছিল সেখানে বলা হলো এই যে মৃত ব্যক্তি তার একটা ছেলে আছে, আরেক ছেলে মারা গিয়েছিল, কিন্তু মারা যাওয়ার আগে সে আরেকটা ছেলে এবং একটা মেয়ে, অর্থাৎ এই লোকের সাথে তার সম্পর্ক হলো একটা ছেলের দিকের নাতি আর একটা ছেলের দিকের নাতনি। এখন দেখেন এই ব্যক্তি যদি বেঁচে থাকতো তাহলে সম্পত্তি কত পেত, এই ছেলে আর এই ছেলে মেয়ে হাফ হাফ পেয়ে যেত।
এই যে হাফ সম্পত্তিটা, এই হাফ সম্পত্তিটা তাদের মধ্যে আবার বন্টন করা হবে, এমন না যে তারা প্রত্যেকে হাফ করে পাবে। অর্থাৎ বাবার হাফ পেয়ে গেল, পেয়ে এখানে এক বা একাধিক ছেলে মেয়ে যদি থাকে, ভাই বোন থাকে, তারা এই সম্পত্তিটা আবার নিজেদের মধ্যে ভাগ করে নিবে। কিভাবে? এই যে হাফের 3/2 পাচ্ছে এই নাতি, হাফের 3/1 পাচ্ছে নাতনি। কেন পাচ্ছে? কারণ একই লেভেলে যখন হয়, কাউন্টার পার্ট মেল ফিমেল থাকে, তাহলে সবসময় ফিমেল মেইলের হাফ পায় বা মেইল ফিমেলের দ্বিগুণ পায়। সেই অর্থে আমরা এই হাফ সম্পত্তিকে তার 3/2 দিয়ে দিলাম এই নাতিকে, এবং 3/1 দিয়ে দিলাম নাতনিকে। অর্থাৎ 6/1 পেল টোটাল সম্পত্তির নাতনি, 6/2 পেল নাতি, আর এখানে 6/3 দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ 6/3 তখন পেয়ে যাবে এই ছেলে, মৃত ব্যক্তির ছেলে। একই রকম ভাবে এখানে আরেকটা উদাহরণ দিয়েছি, ছেলে আছে মেয়ে আছে, মেয়েকে দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখানে আছে একটা ছেলে একটা মেয়ে। এখন মেয়ে মারা গিয়েছে তার বাবা মারা যাওয়ার আগেই, মারা যাওয়ার আগে আবার তার একটা ছেলে বা মেয়ে রেখে গিয়েছে। এখন প্রশ্ন হলো, এই ছেলে বা মেয়ের দিক থেকে নাতি বা নাতনি, এদের সাথে তার সম্পর্ক হচ্ছে নানা। তাহলে এই নানা সম্পত্তিতে এই নাতি বা নাতনি পাবে কিনা? শরিয়া ল অনুযায়ী পাবে না, কিন্তু আমাদের এখানে যে ডক্টর অফ রিপ্রেজেন্টেশন বলছে যে তাকে রিপ্রেজেন্ট করবে, ওই যে এই ব্যক্তিকে রিপ্রেজেন্ট করবে। এখন শুধু ছেলে আর মেয়ে থাকলে এই ছেলে পেত 3/2, আর এই যে মেয়েটা, এই মেয়ে পেত 3/1। এখন 3/1 সম্পত্তি পেত এই মেয়েটা, তাহলে এই সম্পত্তিটাই এই মেয়ের দিক থেকে যে নাতি বা নাতনি, তারাও ঠিক একই রকম ভাবে এই 3/1 পাবে। যদি একাধিক থাকতো তাহলে ওই যে আগের এই নিয়মের মতন করে তাদের মধ্যে যে অংশ, সেই অংশ অনুযায়ী ভাগ করা হতো। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বের মতবাদে নাতি বা কারা কারা প্রতিনিধিত্ব করে নাতি বা নাতনি, ছেলেও প্রতিনিধিত্ব করে, মেয়েও প্রতিনিধিত্ব। কাকে প্রতিনিধিত্ব করে? বাবাকেও করে, মাকেও করে। অর্থাৎ দাদার কাছেও পাবে, নানার কাছেও পাবে, নাতিও পাবে, নাতনিও পাবে। এই হচ্ছে মূলত ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন। আমরা এই আলোচনাটা আগে করে ফেললাম এই জন্য যে এটা পরের আলোচনাগুলো বুঝতে সহজ হবে। আরেকটা প্রশ্ন হলো, আজকের এতটুকু লেকচার শুনে মনে হচ্ছে এটা তো ভালোই, সমস্যা কোথায়? এখানে তো একজন ব্যক্তি সম্পত্তি পাচ্ছিল না, কিন্তু তার পাওয়া উচিত, চমৎকারভাবে সমাধান করা হয়েছে। তাহলে যারা ট্র্যাডিশনালিস্ট ছিলেন, যারা এটাকে সমর্থন করেননি, তারা কেন সমর্থন করেননি? এই সমর্থন না করার কারণ, এবং আমাদের এই যে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন, সেটা আমাদের কোরআনিক আইনে কি ধরনের প্রভাব ফেলেছে, এবং কিভাবে কোরআনের আইনিক আইনের মৌলিক সমস্যাগুলোকে, মৌলিক যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোকে নষ্ট করেছে, এবং এই মৌলিক বৈশিষ্ট্যগুলো নষ্ট না করেই কিভাবে এটা সমাধান করা যেত বা অন্যান্য অনেক দেশ করেছে, সেই বিষয়গুলো আমরা আমাদের পরবর্তী লেকচারে আলোচনা করবো ইনশাল্লাহ। সবাইকে আজকের লেকচার উপভোগ করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।